হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু লেসন প্ল্যানের ইউটিউব চ্যানেল। আমি অয়ন বিশ্বাস। আজ থেকে আমি তোমাদের সায়েন্সের পাশাপাশি তোমাদের এই চ্যানেলে তোমাদের অঙ্ক করাবো। আজকে আমি যে টপিক নিয়ে তোমাদের পড়াবো সেটা হচ্ছে রাশিবিজ্ঞান, চ্যাপ্টার নাম্বার 26। আজকে আমরা 26 পয়েন্ট কষে দেখি, 26.1 থেকে আমরা শুরু করব। মূলত আমাদের যে রাশিবিজ্ঞান যেই চ্যাপ্টার আছে 26, এই 26 নম্বরের চ্যাপ্টারে তোমাদের মূলত গড়, মধ্যমা, সংখ্যাগুরুমান আর অজাইব অঙ্কন নিয়ে মূলত এই 26 নম্বর চ্যাপ্টারটা তোমাদের আছে। তা আমাদের 26.1-এ তোমাদের শুধু গড় নিয়ে আলোচনা করা আছে। তো চলো দেখে নিই গড় নিয়ে। গড় বলতে আমরা সাধারণত বুঝি যে কোনো পদ থাকবে, সেই পদগুলির সমষ্টি, এবং সেই পদ কতগুলি আছে সেই সমষ্টিকে সেই পদ সংখ্যা দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের গড় পাওয়া যাবে। মানে যেরকম যদি ধরে নিই 3, 5, 8, 10, এরকম যদি চারটে যদি পদ থাকে, এই চারটে পদের যোগফল কত হবে? 5 আর 3 8 আর 8 16 আর 10 26। এই 26 কে যদি আমরা 1 2 3 4 পদ সংখ্যা কটা? 4টি। তাহলে সেই পদ সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা কি পাবো? গড় পাবো। এটা হচ্ছে মূলত আমরা সবাই ছোটবেলার থেকে এই গড়ই করে এসেছি। কিন্তু আমাদের এই চ্যাপ্টারে গড়টা একটুখানি একই ধরনের গড় আছে, কিন্তু অনেকগুলি আলাদা আলাদা পদ্ধতিতে আমাদের গড় নির্ণয় করা আছে এই চ্যাপ্টারে। তো মূলত এই চ্যাপ্টারে 3 রকমের পদ্ধতিতে গড় নির্ণয় করা আছে। যে একটা পদ্ধতি হচ্ছে যৌগিক গড় বা প্রত্যক্ষ পদ্ধতি, 2 নম্বর পদ্ধতি হচ্ছে কল্পিত গড় পদ্ধতি, আর 3 নম্বর পদ্ধতি হচ্ছে ক্রমবিচ্যুত পদ্ধতি। তা আমরা প্রথমে দেখে নিই যে কল্পিত গড়, সরি, আমরা প্রথমে দেখে নেবো হচ্ছে যৌগিক গড় পদ্ধতি। তা যৌগিক গড় পদ্ধতি দেখে নেওয়ার আগে আমরা কিছু কিছু যে টার্ম আছে চ্যাপ্টারের মধ্যে, সেই টার্ম গুলোর সাথে আমরা পরিচিত হয়ে নিই। যেমন যে একটা টার্ম আছে ভারযুক্ত গড়। ভারযুক্ত গড়টা কি জিনিস? ও, ভারযুক্ত গড় বলার আগে আমরা আগে বলে নিই যে এই চ্যাপ্টারে গড়, যে গড় বের করলাম এই গড়টাকে ডিনোট করা হয় এক্স বার দিয়ে। গড়টাকে গড়টাকে কি ডিনোট করা হয়? এক্স বার দিয়ে। যে আমরা গড়টা বের করলাম তাকে ডিনোট করা হবে এক্স বার দিয়ে। মানে কোনো কোনো যদি আমরা পরিসংখ্যান তালিকার যদি গড় বের করি, সেই গড়টাকে আমরা এক্স বার দিয়ে ডিনোট করব। এবার আমরা ভারযুক্ত গড় কি জিনিস সেটা আমরা একটুখানি দেখে নিই। ভারযুক্ত গড় মানে যদি ধরে নিই আমাদের কাছে কতগুলি রাশি আছে, কেমন x1, x2, x3, x4, এরকম ডট 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 করে xn অব্দি আছে। দেখে নিলাম যে আমাদের কাছে কতগুলি রাশি আছে, যে x1, x2, x3, x4, xn। এবার এদের যদি পরিসংখ্যা বা যদি পরিসংখ্যা যদি এদের f1, মানে x1 এর পরিসংখ্যা f1, x2 এর পরিসংখ্যা যদি f2, x3 পরিসংখ্যা যদি f3, x4 এর পরিসংখ্যা যদি x4, ডট ডট করে যদি এভাবে xn এর পরিসংখ্যা যদি fn হয়, তাহলে আমরা কি করে গড় বের করব? সেক্ষেত্রে আমরা গড় বের করতে পারি, কেমন করে গড় বের করতে পারি? যে x1 এর সাথে f1 এর গুণ করব, তার সাথে যোগ কি x2 এর সাথে f2 এর গুণ করব, তার সাথে যোগ x3 এর সাথে f3 গুণ করব, যোগ ডট 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 করে xn এর সাথে fn এর গুণ করব। এবার এই টোটাল যে সমষ্টি বেরোবে তাকে আমরা fn দিয়ে ভাগ করব, fn দিয়ে ভাগ করব। এইভাবে যে গড়টা পাবো তাদের আমরা কি বলবো? ভারযুক্ত গড়।
কি বলবো, ভারযুক্ত গড়। এবার এই ভারযুক্ত গড়কে আমরা এই পুরো জিনিসটাকে এইভাবে লেখা যায় যে সামেশন অফ xn fn বাই fn, সামেশন অফ xn fn বাই fn। এবার এই এই যে যে সামেশন চিহ্নটা সামেশন অফ বলা হয়, এই চিহ্নটার আসল নাম হচ্ছে সিগমা। গ্রিক অক্ষর সিগমার অনুসারে এই চিহ্নটা নেওয়া হয়েছে। এই চিহ্নের মানে হচ্ছে সমষ্টি। সিগমা বা সমষ্টি এই চিহ্নের মান। আমাদের এই চ্যাপ্টারে প্রধানত গড় নির্ণয় করার যে তিনটি পদ্ধতি আছে, কি কি, যৌগিক গড় বা প্রত্যক্ষ পদ্ধতি, কল্পিত গড় বা বিচ্যুত পদ্ধতি, আর 3 নাম্বার হচ্ছে ক্রমবিচ্যুত পদ্ধতি। তা যৌগিক গড় পদ্ধতি তো সকলের জানা আছে, যে যৌগিক গড় কি করে নির্ণয় করতে হয়, যৌগিক গড় কি করে নির্ণয় করতে হয়, কতগুলি যেসব তোমার চল থাকবে সেই চলগুলি সমষ্টি ডিভাইডেড করতে হবে সেই চলগুলির নাম্বার দিয়ে। কিন্তু কল্পিত গড় বা বিচ্যুত পদ্ধতি আর ক্রমবিচ্যুত পদ্ধতি, এই দুটো হচ্ছে আমাদের কি নতুন জিনিস। এই দুটো আমাদের এবার চ্যাপ্টারের নতুন জিনিস। তা যৌগিক গড় কি করে নির্ণয় করে, যৌগিক গড় যদি আমাদের কতগুলি রাশি থাকে, যে x1 যোগ x2 যোগ x3, এই যদি 3টে রাশি থাকে, এই 3টে রাশিকে আমরা 3 দিয়ে ভাগ করি, তাহলে কি পাওয়া যাবে আমাদের, যৌগিক গড় পদ্ধতি। এবার কল্পিত গড় পদ্ধতিটা হচ্ছে নতুন জিনিস, যে কল্পিত গড় বা বিচ্যুত পদ্ধতিটা হচ্ছে নতুন জিনিস। কেমন, যদি আমাদের কিছু রাশি থাকে, যে মনে করি x1 x2 x3 x4, এই যে 4টে যদি রাশি থাকে, মনে করি এই রাশিগুলো যদি, আচ্ছা ভালো করে দেখাচ্ছি যে যৌগিক গড় পদ্ধতি কোনগুলো ইউজ করা হয়। মনে করি রাশি আছে, মনে করি 20 30 40, এই 3টে রাশি আছে। এই 3টে রাশির যোগফলকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, যে 90/4, আমরা কি পেয়ে যাব, যৌগিক গড় পদ্ধতিতে বা প্রত্যক্ষ পদ্ধতিতে গড় পেয়ে যাব। এবার এখানে তোমাদের হচ্ছে পরিসংখ্যা লেখা হয়নি, পরিসংখ্যাগুলো যখন ছক করানো হবে বা পরিসংখ্যার তালিকা করা হবে তখন বুঝিয়ে দেওয়া হবে। আহ তা যৌগিক গড় পদ্ধতিতে কি, যদি এরকম 3টে রাশি থাকে, যে 20 30 আর 40, এই 3টে রাশিকে যদি আমরা ভাগ করি 3 দিয়ে, রাশির সংখ্যা 1 2 3, 3টে রাশি দিয়ে যদি ভাগ করি, তাহলে আমাদের যৌগিক গড় পেয়ে যাবো কত, 30। এবার কল্পিত গড় পদ্ধতি আর যৌগিক গড় পদ্ধতির পার্থক্য কোথায়, যে কল্পিত গড় পদ্ধতি কোথায় ব্যবহার করা হয় আর যৌগিক গড় পদ্ধতি বা প্রত্যক্ষ পদ্ধতি কোথায় ব্যবহার করা হয়। যৌগিক গড় পদ্ধতি ব্যবহার করা হচ্ছে যেখানে চলগুলোর মান ছোট ছোট থাকে, যেমন 20 30 বা 100 150 200, বা যদি 70 80 90 এরকম যদি থাকে, সেখানে আমরা যৌগিক গড় পদ্ধতি ব্যবহার করব। আর কল্পিত গড় পদ্ধতি কোথায় ব্যবহার করা হয়, যে কল্পিত গড় পদ্ধতি ব্যবহার করা হয় যদি এরকম কোন রাশি থাকে, যে
3 5 3 4, মনে করি 3 6 3 9, বা 3 7 8 1, যদি এরকম যদি বড় বড় রাশি থাকে সেক্ষেত্রে আমাদের যোগ করে ভাগ করা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার বা অনেকটা ক্যালকুলেশন হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের এই যে এরকম বড় বড় রাশিগুলোর ক্ষেত্রে আমাদের কি ব্যবহার করা হয়? কল্পিত গড় বা বিচ্যুত পদ্ধতি। কল্পিত গড় বা বিচ্যুত পদ্ধতি কেমন করে ব্যবহার করে, যে একটা এর মধ্যেই বলে দেওয়া যায় যে কল্পিত গড় মানে কি, একটা গড়কে আমরা কি করে নেবো, কল্পনা করে নেবো। যে এর মধ্যে বলা আছে যে কল্পিত গড়, একটা গড়কে আমরা কল্পনা করে নেব। যে ধরে নিই যদি আমাদের গড় কি হয় সবসময়, গড় তো কোনো রাশির মিডিল বরাবর থাকে। যেমন যদি এর যদি আমরা গড় নির্ণয় করি, গড় কত বেরোবে? 6.5 বেরোবে। 6.5 কার কার মধ্যে আছে? 5 আর 8 এর মধ্যে আছে 6.5। তো আমাদের গড় গড় সবসময় কি থাকে, কোনো চলগুলির সবসময় যদি চলগুলিকে ছোট থেকে বড় অনুযায়ী সাজানো হয়, তাহলে সেই চলগুলির একদম মধ্যমান কি হয়, গড় হয়। এই যে তাহলে এখানেও যদি এই নাম্বারের যদি আমরা একটা গড় কল্পনা করে নিই, যে গড়টা কি আছে নাকি এই রাশিগুলির মাঝ বরাবর আছে, যে এই 3টি রাশির মাঝ বরাবর যদি আমরা কোনো একটা গড় কল্পনা করে নিই, ধরে নিই আমাদের গড় 3 6 3 9, যে এই রাশির মাঝ বরাবর আছে, যে ধরে নিই আমরা এর গড় কি, যদি আমরা ধরে নিই যে এর গড় 3 6 3 9, এ কি আদৌ গড়ে? আমরা যদি একে একে যদি যৌগিক পদ্ধতি বা প্রত্যক্ষ পদ্ধতিতে যদি একে যাচাই করি যে আসলেও কি এর গড়, তাহলে দেখা যাক যে আসলে এর গড় কিনা। যদি আমরা 3 থেকে যোগ করি, এর যোগফল কি বেরোবে? দেখা যাক। 9 আগে 10 হচ্ছে 14, হাতে 1 8 আর 3 11 আর 3 14, হাতে 1 15, হাতে 1 7 আর 6 13, 13 আর 5 18, হাতে 1 9, 19 এর 9, হাতে 1 3 আর 3 6 আর 3 9 আর 3 10। এবার একে যদি 3 দিয়ে ভাগ করি, কত বেরোবে? 3 3 9, 3 3 9, 3 6 18, 3 5 15, 3 অক্ষে 3.33, এরকম বেরোবে। কিন্তু এই গড়ের সাথে কি মিললো? অবশ্যই মিলবে না। কেন মিলবে না? কারণ আমরা এটাকে তো গড় নিজের মতো ধরে নিয়েছি, যে অ্যাজিউম করে নিয়েছি কি, যে এটা হচ্ছে এর গড়, তাই মেলেনি। তাহলে এই কল্পিত গড় পদ্ধতিতে গড় কি করে নির্ণয় করে? কল্পিত গড় পদ্ধতিতে গড় কি করে নির্ণয় করে? কল্পিত গড় পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে আমাদের সবার প্রথম আগে এই যে বিচ্যুতটাকে নির্ণয় করতে হবে, বিচ্যুত বা ডিভিয়েশন। সেই বিচ্যুত বা ডিভিয়েশনটাকে কি করে নির্ণয় করতে হবে? যে বিচ্যুত বা ডিভিয়েশন মানে বলতে হবে যে এ এই গড়ের থেকে কত ছোট বা বড়, এই রাশিগুলি এই গড় যে সংখ্যাটা ধরে নিয়েছি আমরা, যে কল্পিত গড়, সেই কল্পিত গড়ের থেকে রাশিগুলি কত ছোট বা বড়, সেটা হচ্ছে কি আমার ডিভিয়েশন। যেমন ডিভিয়েশনটা দেখিয়ে দিই, দেখে নাও যে এই 3 5 3 4 এর থেকে কত ছোট। দেখে তো অবশ্যই ছোট, কারণ এটা 36, তো এটা 35, অবশ্যই ছোট। কত ছোট? নাকি এ 5 0 1, 105 ছোট। এবার এই 3 6 3 9 কত, ছোট না বড় না? সেম আছে। আর এটা বড়, কত বড়? এ ছোট বলে মাইনাস দিলাম, এ বড় বলে প্লাস দিলাম। এ কত বড়? কত বড়? 142 বড়। এবার ডিভিয়েশনটা কি করে নির্ণয় করতে হবে? এগুলো কিন্তু বিচ্যুত, এ তো প্রত্যেকের আলাদা আলাদা বিচ্যুত। এর ক্ষেত্রে এ বিচ্যুত, এর ক্ষেত্রে এ বিচ্যুত, এক্ষেত্রে এ বিচ্যুত, কিন্তু আমাদের তো গড় তো লাগবে। শুধু তো বিচ্যুত নির্ণয় করলেই তো গড় পাবো না। এবার বিচ্যুতর গড়টা কি করে নির্ণয় করব? আমরা কি জানি গড় কি? রাশিগুলির যে x1 প্লাস x2 যদি রাশি হয়, তাহলে আমরা কি 2 দিয়ে ভাগ করলে কি পাবো? আমরা গড় পাবো। তাই এক্ষেত্রে ওই বিচ্যুত গুলোর গড়, এই যে বিচ্যুত মানের গড় কি করে নির্ণয় করবো? তাহলে বিচ্যুত মানের গড় কি করে পাবো? যে
142 যোগ 0 আর মাইনাস অফ 105। তিনটে রাশি ছিল, 142, 0 আর 105। একে আমরা কত দিয়ে ভাগ করব? রাশি সংখ্যা কত? 3। তাহলে করে দেখি, যেহেতু মাইনাস হয়ে যাবে অলরেডি, প্লাস প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে 142 হচ্ছে 100 বাদ বাদ দেবো, 37 বাটা 3। এটা কত? এর পজিটিভ মান বেরোচ্ছে। এটা কি মান বেরোচ্ছে? পজিটিভ মান। একে যদি আমরা ইয়ে করি তাহলে কত বেরোবে? 12.33 মান বেরোবে। কত বেরোবে? 12.33। এটা কি মান? নাকি এর পজিটিভ মান। এবার পজিটিভ মান বেরিয়েছে, এবার যেই বিচ্যুত যেই বেরোলো, বিচ্যুত মানের গড়, সেটা যদি পজিটিভ হয় তাহলে আমরা এই কল্পিত গড়ের সাথে যোগ করব। পজিটিভ ভ্যালু হলে কল্পিত গড়ের সাথে যোগ করব, আর যদি নেগেটিভ ভ্যালু হয় তাহলে কল্পিত গড়ের থেকে আমরা কি করব? বিয়োগ করব। তাহলে যেহেতু এটা পজিটিভ ভ্যালু, তাহলে কি করব? আমরা কল্পিত গড়ের সাথে যোগ করব কি? 12.33। এটা কি বেরোবে? 33 3651.33। আর আগের বার আমরা কত গড় বের করেছিলাম? আগের বার আমরা 3651.33 বের করেছিলাম। যদি না হয় তো আরেকবার করে দিচ্ছি, যে 9 একে 10, 4 14, 4 হাতে 1, 8 আর 3 11, আর 3 14, 15 আর 5 হাতে 1, 7 আর 6 13, আর 5 18, 19 আর 9 হাতে 1, 3 আর 3 6 আর 3 9 10, 10,094 ডিভাইডেড বাই 3। একে যদি করে 3 3 9, 3 6 18, 3 5 3. এটা হচ্ছে কল্পিত গড়। এটা গেল হচ্ছে কল্পিত গড়। এবার 3 নম্বর গড় যেটা আছে সেটা হচ্ছে কি? ক্রমবিচ্যুত পদ্ধতি। এবার ক্রমবিচ্যুত পদ্ধতি হচ্ছে কল্পিত কল্পিত গড় বা বিচ্যুত পদ্ধতির আরেকটা উপরের ধাপ। যে ক্রমবিচ্যুত পদ্ধতি কি করে নির্ণয় করে? ক্রমবিচ্যুত পদ্ধতিতে যদি এই যে বিচ্যুত গুলো বেরোলো, এই ক্রমবিচ্যুত পদ্ধতিতে এই যে বিচ্যুত ভ্যালুটা বেরোলো 105, 142, 0, এগুলো যদি কোনো কিছুর একটা নির্দিষ্ট মাল্টিপল হয়, কোনো সংখ্যার, যদি আমরা 105 আর 142 যদি কোনো কিছু মাল্টিপল, এগুলো মানে মাল্টিপল বলতে কোনো কিছুতে এদের মধ্যে যদি গসাগু থাকে, কোনো মানে একটা কমন যদি গুণনীয়ক থাকে এদের মধ্যে, তাহলে তাহলে আমরা ক্রমবিচ্যুত পদ্ধতি ব্যবহার করতে পারবো। মানে এদের এই দুটো নাম্বার হলো যে 105 আর 142, এদের থেকে যদি কোনো নাম্বার যদি আমরা কমন নিতে পারি, তাহলে আমরা ক্রমবিচ্যুত পদ্ধতি আমরা ব্যবহার করব। ক্রমবিচ্যুত পদ্ধতিটা তোমাদের যদি যখন পরিসংখ্যান তালিকা দিয়ে যখন অঙ্ক করাবো, তখনই একমাত্র ভালোভাবে তোমরা বুঝতে পারবে যে ক্রমবিচ্যুত পদ্ধতিটা কোথায় ব্যবহার করবো। কারণ এখন যদি সেরকম মানও পাওয়া যাবে না, নিজের থেকে অ্যাজিউম করে সেরকম মানও পাওয়া যাবে না, যে যেমন এক্ষেত্রে এটা 6 মাল্টিপল, কিন্তু 6 মাল্টিপল না, যে এখান থেকে 6 কমন নেবো, এক্ষেত্রে তো ডিভিয়েশন বেরোয়নি, এক্ষেত্রে 0 এর তো কোনো মাল্টিপল নেই। সেক্ষেত্রে তোমাদের ক্রমবিচ্যুত পদ্ধতিটা করালে তোমরা ছকের সাহায্যে যদি দেখানো যায় অঙ্ক দিয়ে, তাহলে সবচেয়ে তোমরা ভালো বুঝবে। তাহলে আমরা কি কি বললাম? আমরা বললাম যে এই চ্যাপ্টারে কি কি আছে। এই চ্যাপ্টারে আছে হচ্ছে তোমার গড় আছে, মধ্যমা আছে, আর সংখ্যাগুরু মান আর ওজাই, এই 4টে জিনিস আছে। তার মধ্যে 26 পয়েন্ট আগে তোমাদের গড় আছে। গড়কে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে: যৌগিক গড়, কল্পিত গড়, এই কল্পিত গড় আর ক্রমবিচ্যুত পদ্ধতি। এবার যৌগিক গড়, এই যে এই চ্যাপ্টারে যা গড় বেরোবে সবকিছু ভারযুক্ত গড়। কেন? কারণ তাদের আলাদা আলাদা পরিসংখ্যা আছে, তাই সেগুলো কি সব ভারযুক্ত গড় বেরোবে। ভারযুক্ত গড় কি জিনিস, কি বললাম তোমাদের? যে ভারযুক্ত গড় যদি কোনো কতগুলো যদি চল থাকে, x1, x2, x3, x4, এগুলো যদি কতগুলো চল থাকে, এই চলগুলির যদি পরিসংখ্যা যদি f1, f2, f3, f4 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি গড় কি করে বের করব? আমরা গড় বের করব হচ্ছে, সেক্ষেত্রে গড় বের করবো x1 f1 যোগ x2 f2
যোগ x3 যোগ x4 f4 এই টোটালটাকে ভাগ করবো কি দিয়ে, f4 দিয়ে। এই টোটালটাকে ভাগ করবো কি দিয়ে আমরা, f4 দিয়ে। এটাই কি এর কল্পিত গড়। এবার গড়গুলোকে দেখা, এটাই কি এর যৌগিক গড়। একে ডিনোট করা হবে কি দিয়ে, x বার দিয়ে ডিনোট করা হবে, x বার দিয়ে ডিনোট করা হলো। এবার তোমাদের এই উপরের জিনিসটাকে কি, টোটাল কি কিভাবে লেখা যায়, সামেশন অফ xi fi, এখানে i 1 2 4, এই ডিভাইডেড হবে কি দিয়ে, f4 দিয়ে। যেহেতু এই সামেশন অফ xi fi i 1 to 4 মানে হচ্ছে i এর ভ্যালু ভ্যারি করবে কি থেকে, 1 থেকে 4 অব্দি। মানে কি, এক্ষেত্রে সামেশন অফ xi fi কে লেখা যায় এইভাবে, যে x1 f1 x2 f2 x3 f3 x4 f4, এইভাবেই সামেশন অফ xi fi বের করলাম, যে i এর ভ্যালু কি 1 to 4। এই সামেশন দিয়ে এটাকে, এই বড় জিনিসটাকে আমরা কি ছোট ছোট ভাবে লিখে দিলাম, যে সামেশন অফ xi fi i এর ভ্যালু কি 1 to 4, মানে 1 থেকে 4 অব্দি। এবার i এর ভ্যালু যদি আমরা 1 থেকে 4 অব্দি বসাই, তাহলে কি, প্রথমে যদি i এর ভ্যালু 1 বসাই, তাহলে কি বেরোবে, x1 f1। তারপরে i এর ভ্যালু যদি 2 বসাই, যেহেতু সামেশন চিহ্ন আছে, সামেশন অফ চিহ্ন বা সিগমা চিহ্ন আছে, তার মানে কি যোগ হবে এদের মধ্যে। তাহলে তখন যদি i এর ভ্যালু 2 বসাই, তাহলে কি হবে, x2 f2। তারপরে যেহেতু সামেশন চিহ্ন আছে, আবার যোগ হবে। i এর ভ্যালু যদি 3 বসাই, কি হবে, x3 f3। তারপরে আবার যোগ হবে, i এর ভ্যালু যদি 4 বসাই, x4 f4। এইভাবে হচ্ছে তোমাদের যৌগিক গড় নির্ণয় করে। এবার চলো দেখে নিই কিছু অঙ্কের সাহায্যে, যে যৌগিক গড়, কল্পিত গড়, ক্রমবিচ্যুত পদ্ধতি, এগুলো কি করে নির্ণয় করবো। যৌগিক গড় পদ্ধতিতে আমরা সবার প্রথম দেখি, তারপরে আমরা কল্পিত গড় পদ্ধতি, তারপরে আমরা ক্রমবিচ্যুত পদ্ধতি, এগুলো আস্তে আস্তে সব পদ্ধতি আমরা দেখে নেবো। যদি পরিসংখ্যা বিভাজন তালিকা আমরা যদি আমরা তৈরি করি, তাহলে এখান থেকে, তাহলে এক পাশে কি থাকবে, উচ্চতা থাকবে কিসের, এমনিতে যাই হোক কিনা, আমরা কি উচ্চতা তো চল, যাকে আমরা কি দিয়ে ডিনোট করবো, xi দিয়ে। উচ্চতা কি চল, তো একে আমরা কি দিয়ে ডিনোট করবো, xi দিয়ে। তারপরে কি থাকবে, ছাত্রছাত্রীর সংখ্যা, তাকে আমরা ডিনোট করবো কি দিয়ে, fi দিয়ে। তাহলে কি উচ্চতা কি কি আছে, 40 সেমি, 50, 60, 70, 80, 90, 100 উচ্চতা আছে। ছাত্রছাত্রীর উচ্চতা কত ছিল, 40, 50, 60, 70, 80, 90, 100, এখানে দেখতে পাচ্ছ। আর এদের পরিসংখ্যা কত কত ছিল, 2, 3,
5 4 6 7 3। এবার আমাদের যে যৌগিক গড় নির্ণয় করব, এই যৌগিক গড় নির্ণয় করার আমাদের সূত্র কি বলে দিলাম, যে x বার সমান সমান সামেশন অফ এক্স আই এফ আই ডিভাইডেড বাই সামেশন অফ এফ আই, তাই তো? আমাদের যৌগিক গড় নির্ণয় করার যে সূত্র আছে সেটা কি সামেশন অফ এক্স আই এফ আই বাই সামেশন অফ এফ আই বাই এফ আই, যেটা কি এফ আই এর পরিসংখ্যার এফ আই ছাত্রছাত্রী পরিসংখ্যা কি সামেশন অফ এফ আই কি এই পরিসংখ্যার টোটাল ছকের যে টোটাল কতজন ছাত্রছাত্রীর সংখ্যা আছে সেটা হচ্ছে কি আমাদের এফ আই। আর এক্স আই এফ আই কি আছে, যে এদের যদি গুণ করি, গুণ মানে এক্স আই এফ আই কি এক্স যে চল আছে সেই এক্স আই আর এফ আই এর গুণফল হচ্ছে এক্স আই এফ আই। এবার সামেশন মানে সেই গুণফলের টোটালটা যোগফল। এই সামেশন গুলো কোথায় কোথায় থাকবে, সামেশন গুলো এখানে থাকবে হচ্ছে সামেশন অফ এফ আই যেটা কি 30, আর এখানে কি থাকবে সামেশন অফ এক্স আই এফ আই। এটা আমরা এখন বের করি। যদি আমরা দেখি তাহলে যদি প্রত্যেকটার ক্ষেত্রে আমরা যদি এক্স আই এফ আই বের করি, মানে কি এই চল আর পরিসংখ্যার গুণফল, যেটা কি আমরা কি যেটা আমরা ভারযুক্ত গড় বের করছিলাম, সেই ভারযুক্ত গড়ের এটা কি চল, আর এটা সেই চলে ভার বা পরিসংখ্যা। যদি আমরা বের করি তাহলে কি এটা 80 হবে, 40 × 2 80, 50 × 3 150, 60 × 5 300, 70 × 4 280, 80 × 6 480, 90 × 7 630, আর 100 × 3 300। তাহলে বোঝা গেছে যে এক্স আই এফ আই জিনিসটা কি, এক্স আই এফ আই জিনিসটা আর কিছু না, সেটা হচ্ছে এক্স আই ইন্টু এফ আই, মানে কি চল আর পরিসংখ্যার গুণফল। সামেশন অফ এক্স আই এফ আই কি চল আর পরিসংখ্যার গুণফল। এই যেগুলো 40 × 2 80, 50 × 3 150, 60 × 5 300, 70 × 4 280, 80 × 6 480, 90 × 7 630, 100 × 3 300। এই পরিসংখ্যা পরিসংখ্যা এই যে তালিকা, এই যৌগিক গড়ের কথা বলছি না, এই যে তালিকা করা তো তোমাদের 9 থেকেই ছিল, এর জন্য তালিকা করাটা আর বেশি বোঝালাম না। এবার আমরা সামেশন অফ এক্স আই এফ আই দেখি। সামেশন মানে কি এক্স আই আর এফ আই যে বেরোলো, যে এতগুলো মান এক্স আই এফ আই এর কতগুলো মান আছে, অনেকগুলো মান আছে, 1 2 3 4 5 6 7, এই 7টা মানের যে যোগফল হবে। সামেশন মানে কি সামেশন অফ মানে কি যোগফল, সেই 7টা মানের যোগফল কত 8 আর 3 11। শূন্য 8 8 আর 3 11, 8 19 5 24, 24 আর 32 2, 8 এ 3 3 আর 3 6 6 4 12, 12 4 16, 16 আর 2 18, 18 3 21 আর 22, কত হলো 2220। তাহলে আমাদের গড় কি বেরোবে, গড় কি বেরোবে, এক্স বার সমান সমান কি সামেশন অফ এক্স আই এফ আই বাই সামেশন অফ এফ আই, কত সামেশন অফ এক্স আই এফ আই কত 2220, সামেশন অফ এফ আই কত 30। তাহলে এর গড় কত বেরোবে, শূন্য শূন্য কাটো, 3 7 21, 3 4 কত 74 সেমি। এটাই হচ্ছে আমাদের কি, এটাই কি আমাদের যৌগিক গড়ের পুরো একদম মানে একটা যৌগিক গড়ের অঙ্ক। যৌগিক গড়ে এর থেকে আর বেশি কিছু নেই, এইভাবে তোমাদের যৌগিক গড় নির্ণয় করতে হবে। এবার কি হ্যাঁ, এখানে যে চলের মান দেয়া আছে, যে 40 50 60 70, এক্ষেত্রে কি তোমাদের শ্রেণী দেওয়া থাকতো, অঙ্কে তোমাদের কি থাকবে শ্রেণী দেওয়া থাকবে। শ্রেণী দেওয়া থাকলে সেক্ষেত্রে আমাদের কি নির্ণয় করতে হবে, শ্রেণী মধ্যক নির্ণয় করতে হবে। শ্রেণী মধ্যক কি করে নির্ণয় করতে হয় সবাই তো জানো, শ্রেণী মধ্যক তাহলে বলে দিচ্ছি যে যে শ্রেণী মধ্যক
শ্রেণীমধ্য কি করে নির্ণয় করা যাবে তখন, যখন আমাদের শ্রেণী থাকবে, এই যে এই চলের জায়গায়, চলগুলো তো এখন এক একটা নাম্বার দেওয়া আছে, এর জন্য আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু চলগুলো যখন আমাদের শ্রেণীতে থাকবে, মানে যদি শ্রেণী দিয়ে যদি তোমরা একটা অঙ্ক শ্রেণী দিয়ে যদি দেখতে চাও, তাহলে এর মধ্যেই তোমাদের শ্রেণী দিয়ে দেখানো যেতে পারে। কেমন ভাবে, যে দাঁড়াও, শ্রেণী দিয়ে তাহলে আমাদের দেখিয়ে দিই। শ্রেণী যদি দিয়ে দেখতে চাও, তাহলে ধরে আমরা তো এক্ষেত্রে জেনে নিয়েছিলাম যে উচ্চতা 40 সেমি। এক্ষেত্রে তো আমরা জেনে নিয়েছিলাম যে 40 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট দুজনই আছে ছাত্রছাত্রী। 50 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট ছাত্রছাত্রী কতজন আছে? তিন। এক্সাক্ট আমরা উচ্চতা গুলো জানা ছিল আমাদের, যে 40, 50, 60, কিন্তু তখন আমাদের এক্সাক্ট উচ্চতা গুলো জানা থাকবে না। যেমন যেমন ধরে যে শ্রেণীগুলো যেমন ধরি, যে 40 থেকে 50 সেন্টিমিটার, মানে কি একটা রেঞ্জ দেওয়া হবে। আমরা এক্সাক্ট কিছু জানি না যে কত সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট ছাত্রছাত্রী আছে, কিন্তু আমরা জানি যে হ্যাঁ, এই যে 40 থেকে 50 সেমির মধ্যে দুজন আছে, কিন্তু তাদেরকে আমরা এক্সাক্ট উচ্চতা জানি না। সেক্ষেত্রে এই যে শ্রেণী আছে এর জন্য আমাদের, এবার শ্রেণীর জন্য আমাদের কি বের করতে হয়? শ্রেণীর জন্য 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100, এই তো 40, 50, 100 থেকে 110। এরকম যে 40 থেকে 50 যে রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে কতজন ছাত্রছাত্রী আছে? দুজন। 50 থেকে 60-এর মধ্যে তিনজন, 60 থেকে 70-এর মধ্যে পাঁচজন, 70 থেকে 80-এর মধ্যে চারজন, 80 থেকে 90-এর মধ্যে ছজন, 90 থেকে 100-এর মধ্যে সাতজন, 100 থেকে 110-এর মধ্যে তিনজন। এরকম আমরা রেঞ্জ জানি, এক্সাক্ট কারোর উচ্চতা জানি যে, আগের বার যেমন এক্সাক্ট উচ্চতা জানা ছিল যে 40 সেন্টিমিটারে দুজনই আছে, 50 সেন্টিমিটারে তিনজন আছে, আগের বার যেমন জানা জানা ছিল যে 60 সেন্টিমিটারের পাঁচজন আছে, কিন্তু এবার আমাদের জানা নেই। সেক্ষেত্রে কি আমাদের, সেক্ষেত্রে আমাদের যৌগিক গড় কি করে নির্ণয় করে? সেক্ষেত্রে যৌগিক গড় নির্ণয় করার জন্য আমাদের সবার প্রথমে কি, আগেরবার তিনটে ছক ছিল, এবার কি চারটে ছক হবে। কেন হবে সেটা বলছি। এখানে কি আছে? এবার এই যে শ্রেণীর ক্ষেত্রে আমাদের দরকার হয় কি, শ্রেণী মধ্যকরে আমরা তখন কি বলে জানবো? শ্রেণী মধ্যকরে আমরা চল বা এক্সআই রূপে জানবো। কেন? কারণ যদি আমরা এই সামেশন অফ এক্স আই এফ আই বের করতে চাই, বা যদি আমরা শুধু এক্স আই এফ আই বের করতে চাই,
যদি xi fi বের করতে চাই, মানে পরিসংখ্যার যদি চলের গুণফল বের করতে চাই, তাহলে আমাদের এই 40 50, 40 থেকে 50 একে কি আমরা 2 দিয়ে গুণ করতে পারবো? নিশ্চয়ই পারবো না, কারণ গুণ করলেও তারপরে আমরা সমাধান কি কি বের করবো? কিছু বের করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের কি দরকার হয়? সেক্ষেত্রে আমরা এই শ্রেণী মধ্যক বের করি। এবার শ্রেণী মধ্যক কি করে বের করি? শ্রেণী মধ্যক বের করার সূত্র হচ্ছে যেটা আগেরবার বললাম, যে শ্রেণী মধ্যক কি করে বের করি? শ্রেণীমধ্যক বের করি আমরা কি করে? শ্রেণীমধ্যক বের করি আমরা শ্রেণী নিম্ন সীমা যোগ উচ্চ সীমা, বা শ্রেণী উচ্চ সীমা যোগ নিম্ন সীমাকে আমরা কি দিয়ে ভাগ করি? 2 দিয়ে। এক সহজ ভাষায় বলতে গেলে শ্রেণীমধ্যক হচ্ছে এই যে দুটো নাম্বার আছে 40 50, যে রেঞ্জ আছে, এই রেঞ্জের গড়কেই আমরা কি বলবো? শ্রেণীমধ্যক বলবো। এই রেঞ্জের গড়কেই আমরা কি বলবো? শ্রেণীমধ্যক বলবো। কেমন করে বের করবো? যে যে 40 থেকে 50, এই যদি শ্রেণীটাকে শ্রেণীমধ্যক কি হবে? শ্রেণী নিম্ন সীমা কত আছে? 40, উচ্চ সীমা কত আছে? 50। একে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত বেরোবে? 90/2, বা কত বেরোবে? 45। এটা কি? শ্রেণীমধ্যক। শ্রেণীমধ্যক এক কথায় যে বললাম যে শ্রেণীমধ্যক হচ্ছে এর গড়। গড় মানে কি? এই শ্রেণীর মিডিল পয়েন্টে যে আছে, মধ্যক দিয়ে বুঝতেই পারছো, মানে মধ্যমান, মানে মিডিলে যে আছে শ্রেণীমধ্যক। শ্রেণীমধ্যক, এবার শ্রেণীমধ্যক পাঠাই আমরা কত? এর 45, এর কত? 55, এর কত? 65, এর কত? 75, এর কত? 85, এর কত? 95, এর কত? 105। এবার পরিসংখ্যান তোমাদের সেমই আছে, পরিসংখ্যার কোনো চেঞ্জ হয়নি, খালি এই অঙ্কটাই নতুন কি শ্রেণী আছে। এবার তাহলে আমরা এক্সাই ফাই যে পুরোনো যে নিয়ম, সেই নিয়মে বের করে আমরা এক্সাই ফাই, এটা কত বেরোবে? 90 বেরোবে। এটা কত বেরোবে? 165। এটা কত বেরোবে? 530, 25, 325 বেরোবে। 28, 300 বেরোবে। 48 আর 30, 510 বেরোবে। 63 আর 35, 675 বেরোবে। দেখো, আর এ কত বেরোবে? 305। এবার এই ক্ষেত্রে সামেশন অফ এক্স আই ফাই কত বেরোবে? 5 আর 5 10 আর 5 15 5 20, এটা আমার 2, 5 আর 2 9 10, 10 আর 2 12, 12 আর 2 6, 18, 18 আর 9 27, 27 এর 7, হাতে আমার 2, 3 আর 2 5, 6 আর 5 11, 11 আর 5 16, 16 আর 3 19 আর 3 22, 23। এক্ষেত্রে কত বেরোলো? 23। এবার যৌগিক গড় বের করতে আমাদের, এবার আমাদের যৌগিক গড় বের করতে হবে। যৌগিক গড় x বার সমান কত? সামেশন অফ xi fi বাই সামেশন অফ fi কত বেরোবে? সামেশন অফ xi fi কত বেরোবে? 2370 বাই কত? 30, কত বেরোলো? 79 বেরোলো। 79 বেরোলো, কারণ এখানে হচ্ছে আগের থেকে মান, কারণ এখানে একটা নতুন শ্রেণী অ্যাড হয়েছে 110। আগেরবার যেহেতু শুধু 100 অব্দি ছিল, এবার নতুন একটা রেঞ্জ যুক্ত হয়েছে 110। সেক্ষেত্রে তোমাদের আগের গড় থেকে এই গড়টা বেশি বেরোবে। এটাই হচ্ছে যৌগিক গড় নির্ণয়ের পদ্ধতি। শ্রেণীর ক্ষেত্রে দেখালাম, নর্মাল চল দিয়ে দিলে সেক্ষেত্রেও দেখালাম। ঠিক আছে স্টুডেন্ট, আজকে তাহলে তোমাদের যৌগিক গড় অব্দি থাকলো। পরের দিন আমরা কল্পিত গড় থেকে শুরু করব। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।